1947 সালের দেশভাগ বললেই আমাদের মনে প্রথমে পাঞ্জাবের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ঠিক সেই সময়েই বাংলার বুকে যে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল, সেই গল্পটা আমরা অনেকেই হয়তো সেভাবে জানি না। চলুন আজ সেই বিভক্ত বাংলার ইতিহাসটা একটু কাছ থেকে দেখি। এই পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের মনে কয়েকটা প্রশ্ন আসা স্বাভাবিক। প্রথমত, যে অঞ্চলের ভাষা এক, সংস্কৃতি এক, তাকে কেন দুই টুকরো হতে হলো? দ্বিতীয়ত, এমন কোনো কি উপায় ছিল যা দিয়ে এই বিভক্তিটা আটকানো যেত? মানে বাংলা কি অখণ্ড থাকতে পারত না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল, মানচিত্রে শুধু একটা দাগ টেনে দেওয়ার জন্য সাধারণ মানুষকে ঠিক কতটা ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছিল? তাহলে আসুন আমাদের প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ঠিক কেন এই ভাগটা হলো? এর উত্তর খুঁজতে আমাদের কিন্তু বেশ কিছুটা পেছনে যেতে হবে। এই বিভাজনের বীজ বোনা হয়েছিল অনেক আগে। সেই ১৯০৫ সালে যখন প্রথমবার বঙ্গভঙ্গ হল, তখন থেকেই একটা অবিশ্বাসের দেওয়াল উঠতে শুরু করে। আর সেই অবিশ্বাসই সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে ১৯৪৬ সালে কলকাতার ভয়াবহ দাঙ্গার রূপ নেয়। এই সব কিছুর মূলে ছিল একটা ধারণা, যা দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। এর মূল কথাটা খুব সহজ। হিন্দু এবং মুসলমানরা আসলে দুটো আলাদা জাতি, তাই তাদের জন্য দুটো আলাদা রাষ্ট্র দরকার। আর এই একটা ধারণাই কিন্তু শেষ পর্যন্ত ভারতভাগের রাস্তাটা পুরোপুরি তৈরি করে দেয়। ভাবতেও অবাক লাগে, তাই না? এত বছরের জটিল ইতিহাস, এত অবিশ্বাস আর দ্বন্দ্বের শেষটা হল আইনসভার একটা ভোটে, যে ভোটটা বাংলার ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হল, এই বিভাজনটা কি সত্যিই আটকানো যেত না? আসুন এবার সেই সম্ভাবনাটা একটু খতিয়ে দেখি। বিশ্বাস করা কঠিন, কিন্তু একটা অন্য রাস্তাও খোলা ছিল। সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসুর মতো নেতারা তখন একটা স্বাধীন, অখণ্ড বাংলার স্বপ্ন দেখেছিলেন। এমন এক বাংলা যা ভারত বা পাকিস্তান কোনো দেশের সাথে যুক্ত হবে না, নিজের মতো স্বাধীন থাকবে। কারণ তারা পরিষ্কার বুঝতে পারছিলেন, অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে বাংলাকে এক থাকতেই হবে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? পাকিস্তানের প্রধান রূপকার মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত এই স্বাধীন বাংলার ধারণাকে সমর্থন করেছিলেন। তিনি জানতেন কলকাতা ছাড়া পূর্ববঙ্গের অর্থনীতি কোনোভাবেই দাঁড়াতে পারবে না। কিন্তু এত ভালো একটা প্ল্যানও শেষ পর্যন্ত আর হল না। কারণটা একটাই, অবিশ্বাস। ১৯৪৬ সালের দাঙ্গার পর হিন্দু আর মুসলমানদের মধ্যে সন্দেহ এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছিল না। ফলে কংগ্রেস আর হিন্দু মহাসভা কেউই এই প্রস্তাবে রাজি হয়নি। রাজনৈতিক সিদ্ধান্তের কথা তো অনেক হলো, কিন্তু এর জন্য সাধারণ মানুষকে ঠিক কী মূল্য দিতে হয়েছিল? চলুন এবার সেই ভয়াবহ পরিণতির দিকে একটু তাকানো যাক। পাঞ্জাবের মতো বাংলায় কিন্তু রাতারাতি দেশবদল হয়নি। না, এখানকার মানুষের ভিটে মাটি ছাড়ার গল্পটা ছিল এক দীর্ঘ আর যন্ত্রণার যাত্রা, যা চলেছিল প্রায় ৩ দশক ধরে। লক্ষ লক্ষ মানুষ তাদের পূর্বপুরুষের বাড়িঘর ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন, যখনই কোনো রাজনৈতিক সংকট বা দাঙ্গা হয়েছে, তখনই বাস্তুহারা মানুষের একটা নতুন স্রোত তৈরি হয়েছে। ১৯৪৭ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত শুধুমাত্র একটু নিরাপত্তার আশায় লক্ষ লক্ষ মানুষ বারবার সীমান্ত পেরিয়েছে। এই যে সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতিগুলো রাখা হয়নি, তার সবচেয়ে বড় উদাহরণ ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। ভাবুন, তিনি ছিলেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী, কিন্তু নিজের দেশেই যখন হিন্দুদের উপর চরম বৈষম্য দেখলেন, তখন তিনি হতাশ হয়ে ভারতে ফিরে আসতে বাধ্য হন। তার সেই পদত্যাগপত্রটা ছিল পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের দুরবস্থার এক জীবন্ত দলিল। এই দেশভাগটা আসলে দুই বাংলার অর্থনীতিকেই একেবারে পঙ্গু করে দিয়েছিল। ভাবুন, একটা গোটা শরীরকে যেন মাঝখান থেকে কেটে দুভাগ করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ পেলেও শিল্পকারখানা, কিন্তু হারালো তার চাষের জমি আর কাঁচামাল। আর ওদিকে পূর্ববঙ্গ পেল উর্বর জমি, কিন্তু হারিয়ে ফেলল তার বাণিজ্য কেন্দ্র মানে কলকাতাকে। এই যে এত রাজনৈতিক অর্থনৈতিক ক্ষত, এগুলো তো খুবই গভীর, কিন্তু এর বাইরেও একটা গল্প আছে, সংস্কৃতির গল্প, আর সেটা আরও অনেক বেশি জটিল।
এইসব রাজনৈতিক বিভেদ আর হিংসার মধ্যেও কাজী নজরুল ইসলামের মতো কবিরা কিন্তু বারবার এক অভিন্ন বাঙালি পরিচয়ের কথাই বলে গেছেন। তার এই লাইনগুলোই যেন সেই এক হয়ে থাকার ডাক দেয়। আর এর চেয়ে বড় আশ্চর্য আর কি হতে পারে বলুন তো? আজকের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কেন লিখেছিলেন জানেন? সে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে অখণ্ড বাংলার ঐক্যের প্রতীক হিসেবে। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়। মানচিত্রের একটা দাগ হয়তো একটা দেশকে ভাগ করতে পারে, কিন্তু হাজার বছরের একসঙ্গে বেড়ে ওঠা একটা সংস্কৃতিকে কি সত্যি আলাদা করা যায়? এই উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।